এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ির ভৌত স্ট্রিমের সদস্য সজীব এটা কালেক্ট করেছে। এই ঘটনাটি রাসেল ভাই রাজবাড়ি তো না, কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার ঘটনা এটা। আচ্ছা, তো ভেড়ামারার পাশ দিয়ে যেই মানে পদ্মা নদীটা চলে গেছে, এই পদ্মা নদীর পাশে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের একজন ব্যক্তির নাম হলো আব্বাস। আচ্ছা, এই আব্বাস সাহেবের সাথেই 1995 সালের দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন শেয়ার করব। ওকে। তো আব্বাস সাহেব ওই সময়ে ওনার বয়স মানে কম ছিল, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন ঘটনাটি যখন ঘটে আর কি। তো ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময়ে উনি ওই সময় কিছু টুকিটাকি ব্যবসাও করতেন। ওনার আসলে ওই সময় ওই যে মানে ব্রয়লার মুরগির যে ফার্ম, ওই কাজটা উনি করতেন আর কি। উনি যেটা করতেন সেটা হলো যে রাতের বেলা ওই মুরগির ফার্মের পাশেই মানে ভিতরে মানে ওনার থাকার জন্য একটা আলাদা একটা রুম করে নিয়েছিলেন, কারণ রাতের বেলা অনেক সময় শেয়াল বা কিছু প্রাণী এসে ওই মুরগির উপর এসে আক্রমণ করে আর কি। যার কারণে উনি থেকে মানে ওই জিনিসগুলো পাহারা দিন রাতের বেলা, যাতে এই ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে। এই কারণে উনি রাতের বেলা এসে ওখানে থাকতেন। আর ওনার ওই মুরগির ফার্মের পাশেই ছিল একটি পুকুর, এবং পুকুরের পাশেই ছিল একটি কবরস্থান। কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থান। আচ্ছা। তো স্বাভাবিকভাবে এমনিতে খুব একটা মানে ভয়ঙ্কর কিছু সচরাচর ঘটতো না আর কি ওই এলাকায়। এমনিতে উনি সাহসী ছিলেন, কিন্তু উনি তেমন কিছু কখনো দেখেন নাই। এর মধ্যে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হলো ওনার একজন ভাগিনা ছিল, নাম ছিল হলো ইমন। তো ইমন কোনো কারণে বাসার থেকে খুব রাগারাগি করে বলে যে আমি মরেই যাব, এরকম বলে বাসার থেকে রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, না আমি গলায় মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আচ্ছা। কিন্তু গলায় ফাঁস দেওয়ার জন্য যখন গাছের ডালে দড়ি বেঁধেছে, আবার কি মনে করে মানে ফেরত চলে আসছে। এখন একটু রাগ কমে গেছে, আবার ওই দড়িটা খুলে নিয়ে চলে আসছে বাসায়। আবার বাসার লোকজন পিছনে পিছনে গিয়েছিল যাতে দুর্ঘটনা না ঘটে। তো যার কারণে সে আর ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নাই। কিন্তু এরপর থেকে ইমনের সাথে একটা ঘটনা ঘটা শুরু করে। ইমন প্রায় রাত্রে স্বপ্ন দেখে জেগে উঠত এবং বলতো যে কেউ ওই জঙ্গলের ভেতর থেকে তাকে ডাকছে এবং বলছে যে তুই আত্মহত্যা কর। তো এরকম নাকি ও প্রায়ই বলতো, এবং অনেক সময় দেখতো মানে ওরা ওই ইমনের পরিবারের লোকজনের মানে ভাষ্য অনুযায়ী যে মাঝে মাঝে ইমন রাতের বেলা দরজা খুলে বের হয়ে যেত এবং হাতে ওই যে দড়ি নিয়ে। এখন ওই পরিবারের সদস্য তখন তাকে ঠেকাতো, তখন বলতো যে কি ব্যাপার, আমি কি করছিলাম আমি তো নিজেই জানি না। তখন তাকে পাহারা দেওয়া শুরু করে আর কি, যাতে করে ও রাতের বেলা একা একা বাইরে বেরোতে না পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রসুল ভাই যে ও কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি সুইসাইড করে। আচ্ছা। তো কেন কিভাবে, ওর সাথে কারো কোনো ঝগড়াও হয় নাই। ডিয়ার লিসনার, শুনছেন ভূত এফএম, আমি আছি রাকিবুল হাসান। সবচেয়ে বাস্তবিক ভয়ঙ্কর ভূতের পর্বগুলো শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমরা এখন সরাসরি প্রত্যেকটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভয়ঙ্কর ঘটনা, তাই না টেনে সম্পূর্ণ ঘটনাটা দেখতে হবে। চলুন আমার সরাসরি আজকের ঘটনাটা উপভোগ করি। তাই ছোট করে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখতে থাকি। ওই যে একবার রাগারাগি হয়েছিল, এরপর আর কখনো কোনো বিষয়, এবং সে খুব স্বাভাবিকই ছিল, শুধু ওই একটা ব্যাপার ছাড়া যে সে রাতের বেলা ওই মানে বাইরে চলে যেত। তো এই ব্যাপার ছাড়া তখন সবাই ধারণা করে, অনেক সময় আমরাও রাসেল ভাই শুনেছি এবং অনেকেই এটা হয়তো বা জানেন, যে কেউ যদি একবার সুইসাইড করার চেষ্টা করে বা অ্যাটেম্প নেয়, ওই দড়িটা যদি থাকে বাড়িতে, তখন মাঝে মাঝে এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটতে পারে। এটা অনেকেই জানেন আর কি। এবং আমি আমার নানা বাড়ি যেখানে ছিল, আমার নানা বাড়ির পাশেও এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা আমি জানি। অন্য কোনো সময় এক সময় হয়তো বলবো আর কি। তো তখন সবাই ধরে নেয় যে ওই প্রথমবার অ্যাটেম্প নিয়েছিল, ওই কারণেই সে মারা গেছে। এটা মানে গ্রামের প্রচলিত একটা বিশ্বাস অনুযায়ী এইটা ঘটেছে, নিয়ে আসলে অন্য কারো মাথা ব্যথা ছিল না। তো তাকেও ওই আব্বাস সাহেবের মানে মুরগির ফার্মের মানে একটু দূরেই যে কবরস্থানটা, সেখানে দাফন করা হয়। এবং আব্বাস সাহেব ইমনকে খুব ভালোবাসতেন, ভাগিনা তো খুব ভালোবাসতেন আর কি। মাঝে মাঝে ওই মুরগির ফার্মে একই সাথে দুইজন ঘুমাতেন, গল্প করতেন সারা রাত। যার কারণে উনি নিজেও খুব মানে ভেঙে পড়েন তার ভাগিনার এই মৃত্যুতে। আচ্ছা। 7-8 দিন পর আব্বাস সাহেব হঠাৎ ওই মুরগির ফার্মে রাত্রি থাকাকালীন সময় হঠাৎ করে একটা স্বপ্ন দেখেন যে ইমন কবরস্থান থেকে বের হয়ে এসে
ওই যে পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সে ঠিক যেমন গরু ছাগল যেভাবে পানি খায়, মাথা মানে মুখ লাগিয়ে পানি খায়, ঠিক ওইভাবে সে হামু দিয়ে সে পানি খাচ্ছে। তো এই জিনিসটা দেখে, মানে সে স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায়। এরকম সে কয়েকটা দিন দেখে এরকম এই ঘটনা, যে কবর থেকে বের হয়ে আসছে, মানে কবরস্থান থেকে বের হয়ে আসছে, এসে ওই পুকুরে সে পানি খাচ্ছে। তো এই মনে করে একটা নিছক স্বপ্ন বা দুঃস্বপ্ন, ইমনের কথা অনেক চিন্তা করে, সে খুব ভালোবাসতো, হয়তো এই কারণে সে এটা দেখতে পারে, কিন্তু এই স্বপ্নের আসলে ওনার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এর কয়েকদিন পর রাসেল ভাই যেটা হয় সেটা হলো, উনি হঠাৎ কি মনে করে, ওই দিন আবার খুব গরম পড়েছিল, আবার চাঁদনি রাতও ছিল। তো ওনার যে রুমটা ছিল ওই মুরগির ফার্মের সাথে দেখা, ওই রুমের জানালা উনি খোলা রাখেন আর কি। তো জানালাটা ছিল ওই পুকুরের দিকে, এবং ওই দিক দিয়ে জানালা খোলা থাকলে পুকুরটাও দেখা যায়, দূরের কবরস্থানটাও দেখা যায়। তো উনি যখন জানালা দিয়ে রাতের বেলা ঘুম ভেঙে গেছে, উনি যখন তাকালেন, উনি দেখলেন যে কি যেন পুকুর ঘাটে পানি খাচ্ছে, এবং মনে হচ্ছে ঠিক ওই যে উনি যেভাবে স্বপ্ন দেখেছেন ওরকমই। উনি প্রথমে ধারণা করেছিলেন যে হয়তোবা কোনো প্রাণী হবে, এরা পানি খাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছিল এটা মানুষের মতো দেখা যাচ্ছে। এবং হঠাৎ ওই প্রাণীটা যখন পানি খেয়ে মাথাটা উঁচা করেছে, তখন এই আব্বাস সাহেবের সাথে চোখাচোখি হয়ে গেছে। এখন দেখে ওইটা আর কেউ না, ওইটা ওই যে স্বপ্নে দেখেছে ইমনকে, ওইটা সেই ইমন। এবং এটা দেখার পর উনি খুব ভয় পান, যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু হঠাৎ করে দৃশ্য দেখলে তো যে কারো ভয় পাওয়ার কথা। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে জানালা বন্ধ করে দেন এবং দোয়া কালাম করা শুরু করেন। এবং উনি খুব ভালোভাবেই ফিল করছিলেন যে কেউ একজন এই মুরগির ফার্মের পাশ দিয়ে খুব হাঁটাহাঁটি করছে, মানে বারবার হাঁটাহাঁটি করছে, কারণ ওখানে শুকনো পাতা ছিল, শুকনো পাতায় মরমর শব্দ হচ্ছিল। এবং আর একটা বিষয় রাসেল ভাই, সেটা হলো ওই মুরগিগুলো চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু উনি ভয়ে বাইরে যাচ্ছিলেন না। আচ্ছা। তো এটা ছিল রাসেল ভাই মানে প্রথম দিনের ঘটনা, যখন উনি সামনাসামনি একদম প্রত্যক্ষ করেন। ওই ঘটনাটি উনি আবার পরিবারের সাথে শেয়ার করেন, যে আমি তো এরকম আগে কয়েকদিন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই যে এই বিষয়টা তো আমি দেখলাম। তখন হঠাৎ করে মানে এরপর থেকে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় রাত্রেই ওই উনি যখন রাত্রে ওখানে ঘুমান মুরগি পাহারা দেওয়ার জন্য, তখন ওই বাইরে এসে ইমন ডাকাডাকি করে, আব্বাস মামা আমার কবরে থাকতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি কবরের একটা পাশ ভেঙে দাও, মানে একটু ফুটো করে দাও, তাহলে আমার মানে আমি কবর থেকে বের হয়ে আসতে পারি। তো এটা একটা আজব এক ধরনের একটা কথা। তো উনি তো সাহসী লোক ছিলেন, তো উনি বুঝতে পারেন যে এটা আসলে দুষ্টু জিনের কাজ, এই মনের কাজ, এটা দুষ্টু জিনের কাজ। তখন উনি বলেন যে তোর যদি এতই ক্ষমতা থাকে এখানে মানে এখানে আসার জন্য, এই যে হাঁটাহাঁটি করছিস, তো তুই নিজেই তো কবর ভেঙে উঠে আসতে পারিস, তো এটা আবার বলার কি দরকার আছে। তখন মানে আর কোনো কথা বলে না, মানে আব্বাস সাহেব বুঝতে পেরেছে যে এটা আসলে দুষ্টু জিনের কাজ। আচ্ছা। তারপর থেকে রাসেল ভাই আব্বাস সাহেব যেমন রাতের বেলা ওখানে থাকা বন্ধ করে দেন, সেই সাথে আব্বাস সাহেবের সাথে কোনো কিছু আর ঘটে না, উনি স্বপ্ন দেখেন না, কিছু ঘটে না। হঠাৎ উনি খবর পেলেন যে ওনার পাশের গ্রামের এক মুরব্বীকে জিনে ধরেছে। অনেকেই বলছেন যে পাশে জিনে ধরেছে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো যে উনি যখন পজেসড হন, তখন তার গলার কণ্ঠস্বরটা নাকি ইমনের মতো হয়ে যায়। আচ্ছা। তো অনেকেই ইমনের কণ্ঠস্বর তো চেনেন, তো ইমনের মতো কণ্ঠস্বর হয়ে যায়, এবং মানে অনেক ধরনের আজব আজব কথা বলেন। এখন সত্যি মানে আব্বাস সাহেব উনি এইটার সত্যতা যাচাই করার জন্য যান ওই পাশে, এবং যে গিয়ে দেখেন ওই মুরব্বীকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং যাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আব্বাস সাহেবের দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলে, এবং কথা বলা শুরু করে যে কি রে, ভয় পেয়েছিলি, তোর সাথে আমি কথা বলতাম, যে মুরগির ফার্মে আসতাম, এই জিনিসগুলো যখন ওনার সাথে কথা বলে, তখন উনি বুঝতে পারে যে উনি তো খুব সাহসী লোক, যে এটা মানে নিঃসন্দেহে এটা একটা দুষ্টু জিনের কাজ, এটা কোনো আত্মার কাজ না। তখন উনি পরামর্শ দেন ভালো কোনো মানে হুজুরের দিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। এর মধ্যে এক রাত্রে রাসেল ভাই কি হয়, ওই মুরব্বী ওই শিকল ছিঁড়ে বের হয়ে যান। এখন বাড়ির লোকজন কোথাও খুঁজে মানে দেখে যে নাই, সবাই হই হট্টগোল শুরু করে, সবাই মিলে খোঁজা শুরু করে, কেউ হ্যারিকেন নিয়ে, কেউ টর্চ নিয়ে খোঁজা শুরু করে, এবং
সবাই মানে খুঁজতে খুঁজতে যখন ওই পুকুর পাড়ে যায় ওই কবরস্থানের কাছে, তখন গিয়ে দেখে যে ওই মুরব্বি ওই পুকুর ঘাটে ঠিক যেভাবে ওই যে মানে গরু ছাগল যেভাবে পানি খায় ওইভাবে পুকুর থেকে পানি খাচ্ছে, ঠিক যেভাবে আব্বাস সাহেব দেখেছিলেন ইমনকে পানি খেতে। তো এই দৃশ্যটা উনি দেখেন। তো সবাই মিলে যখন মানে তাকে করা হয়, মানে যখন উনি টের পান, ওই মুরব্বী টের পান যে অনেক লোক কাছে চলে আসে, তখন উনি ওইখান থেকে এক দৌড়ে উনি কবরস্থানে চলে যান। কবরস্থানে গিয়ে ওই ইমনের কবরের পাশেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। পরবর্তীতে রাসেল ভাই অনেক ট্রিটমেন্ট করার পরে ওই মুরব্বিও ভালো হয়েছিল এবং আব্বাস সাহেব আর কোনো স্বপ্ন দেখেন নাই এই রিলেটেড। এবং এই ঘটার মানে এইটা হয়ে যাওয়ার পরে ওই এলাকায় ইমন রিলেটেড বা এই ধরনের ভৌতিক বিষয় ওই কবরস্থান কেন্দ্রিক আর কোনো ঘটনা মানে ঘটে নাই বলে আমি পরে শুনেছি, যে আমার কাছে যেভাবে বলেছে আর কি। এখানে আসলে একটা বিষয়, সেটা হলো এর আগেও একাধিকবার আমি বলেছি, বাবু ভাই বলেছিল কিছু বিষয়, যে এই যে মৃত্যুর পরে একই ব্যক্তিকে দেখা, এটা কিন্তু আত্মার কোনো বিষয় নয়, এটা স্রেফ দুষ্টু জিনের কাজ। অনেকে আমরা এটা ভুল করি, এটা কিন্তু দুষ্টু জিনের কাজ। আমরা যদি এটা সতর্ক থাকি তাহলে কিন্তু আল্লাহর অশেষ রহমতে যেই আল্লাহর কালাম যেগুলো আছে এগুলো দিয়ে ভালো আল্লাহ ব্যক্তিদেরকে দিয়ে এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়, মানে ঝাড়ফুঁক করে এটা ভালো করা যায়। এটা কোনো আত্মার ব্যাপার এগুলো থাকে না। তো এটাই ছিল আমার সেকেন্ড স্টোরি। ওকে, করছি যে ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি নিশাত আফরোজ, এসেছি বাসাবো থেকে। জি, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া। এটা 2005 এর ঘটনা অ্যান্ড পিরোজপুর জেলার, বরিশালের ভেতরে পিরোজপুর জেলার। তো আমার ঘটনাটি ঘটেছে বেসিক্যালি আমার মেজো ভাইয়ের সঙ্গে। আমার মেজো ভাই একদিন সন্ধ্যার সময় গিয়েছিল গরু আনার জন্য, মাঠে গরু আনার জন্য গিয়েছিল। তো গরু আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে, যেটাকে বলে মাগরিবের আজানের একটু আগের যে মুহূর্তটা, এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে। তো আমার ভাই যখন যাওয়ার পরে গরু হঠাৎ করে কেন যেন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তো ও ধরার চেষ্টা করে, ওর এজও তখন খুব একটা বেশি ছিল না। তো ও ধরার চেষ্টা করে, যখন ধরতে পারছে না, এরকম একটা সময় গরু একদম মানে সজোরে দৌড় দিয়ে আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে, বাগানের নামটা হচ্ছে সবেদের বাগান। ওটা খুব নাম করা একটা বাগান। ওখানে প্রচন্ড সমস্যা আছে, মানে ওখান থেকে ওই বাড়িতে যে ফ্যামিলিগুলো থাকে তাদের ভেতরে মানে পুরুষ মানুষ বলতে কেউই বেঁচে নেই, মানে কোনো না কোনো ইনসিডেন্টে তাদের ভেতর থেকে মারা যাবেই, পুরুষ মানুষজন থাকেই না। তো ওই যে বাগানটা, ওই বাগানটার ভেতরে হঠাৎ করে গরুটা দৌড় দিয়ে চলে যাওয়ার পরে আমার ভাই পেছন পেছন যায়, যে গরু ধরতে পারে না। তারপরে হঠাৎ করে দেখতে পাইছি কোনো একটা গাছের কাছে গরুটা দাঁড়িয়ে গেছে হঠাৎ করে। তো ও গরু ধরতে যাবে যখন, তখন ওর কেন যেন মনে হলো যে আশেপাশে হয়তো বা কিছু আছে, ও অনুভব করছে সেটা। তো ও হঠাৎ করে যখন সামনে তাকায়, দেখে যে বিশাল হোয়াইট কালারের একটা মানে কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো ও মাথা উপরের দিকে দিয়ে তাকানোর চেষ্টা করে, তাকিয়ে ও দেখে যে মাথা ছাড়া অনেক লম্বা কিছু একটা ওর সামনে দাঁড়ানো। তো ওটা দেখে সাথে সাথে মা বলে শুধু একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে ও বেহুশ হয়ে যায়। তো আমার আম্মু ওই চিৎকার শুনতে পাওয়ার পরে আমার আম্মু দৌড় দেয়, সাথে সাথে আমরা যদিও শুনতে পাইনি ওর চিৎকারটা, আম্মু শুনেছে। আমরা আম্মুর পেছনে পেছনে দৌড় দেই। আম্মু যখন যায়, যেতে যেতে আম্মু বলে আমার ছেলে আর নাই, বিকজ আমরা সবাই জানি ওই বাগানটা সম্পর্কে এবং পুরো এলাকার মানুষই জানে যে ওটা খুব খারাপ একটা জায়গা। তো আমরা পিছনে পিছনে যেয়ে যখন দেখি যে ভাই ওখানে বেহুশ হয়ে আছে, তো আমরা একটু পানির জন্য অনেক চিল্লাচিল্লি করি যে কেউ একটু পানি দেন, আমার ভাই মরে গেল, মানে খুব বাজে অবস্থা হয়েছিল, ওর মুখ থেকে ফেনা ফেনা বের হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমরা কোনো ভাবেই পানি ম্যানেজ করতে পারিনি। তারপরে আমার বোনটা কোথা থেকে যেন একটু পানি নিয়ে আসে, পাশে আবার একটু খাল ছিল, ওখান থেকে পানি নিয়ে আসার পরে ওর মুখে ছেটানোর পরে ও সেন্স আসে, আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। ঘটনা এখানেই শেষ হয়ে যায় না, তার পরের দিন হচ্ছে পহেলা বৈশাখ থাকে। তো পহেলা বৈশাখ সবকিছুই ঠিকঠাক চলছিল, সকাল থেকে বাড়িতে মোটামুটি প্রিপারেশনও ছিল খুব ভালো। তো আমার ভাই, আমি তখন ছোট, তো আমাকে ঘাড়ে করে নিয়ে, ওখানে রাস্তা আবার খুব খারাপ ছিল, মাটির রাস্তা ছিল, আমার ভাই আমাকে ঘাড়ে করে নিয়ে পাশের গ্রামে আর কি মেলা বসে, ওখানেও আমাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম, যে মেলা থেকে ফিরতে ফিরতেও আমাদের একটু সন্ধ্যার মতো হয়ে গেছে। তো আমি সাথে আছি, এজন্য আমার আম্মু আসলে অতটা টেনশন করছিল না, যে গতকাল তো একা একা ছিল, এই জন্য
হয়তোবা সমস্যা হয়েছে, আজকে আর সমস্যা হবে না। তো আমরা যখন আসার সময় অনেক কিছুই কিনি, সাথে আমরা একটা মুরগি নিয়ে আসছিলাম, তবে তখন তো আর ড্রেসিং করার ওয়ে ছিল না, আমরা মুরগিটা ওভাবেই নিয়ে আসি, তাজা অবস্থায় নিয়ে আসছি। তো নিয়ে আসতে বাড়িতে পৌঁছানোর পরে তখন আমরা যখন বাড়িতে ঢোকার পরে মাগরিবের আজান দিয়েছে। তো আম্মু দেখতে পাচ্ছে যে পুরো মুরগিটা নীলাভ একটা আকার ধারণ করেছে, মানে নীল একটা অবস্থা হয়ে গেছে মুরগিটার। তো আম্মু দেখার পরে ওই ম্যাচের কাঠি দিয়ে কেমন যেন কি যেন করে, আমি জানি না ওটার নাম, আমি বলতে পারবো না। তো আম্মু ওটা একটু শেক দিয়ে তারপরে মুরগিটা জবাই করে রান্না বাড়া সবকিছুই চলছে। এর ভিতর আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চলে গেছি। তো আমাদের বাড়িতে 6টা রুমের মাঝখানে যে রুমটা, ওই রুমটা অনেক বড়। তো রুমের দুইটা কর্নারে 2টা খাট। তো এক খাটে আমার 2 ভাই এবং আমাদের একজন গেস্ট, এবং অন্য পাশের খাটে আমার 2টা বোন এবং আমার একটা মামি ঘুমিয়েছিল। তো ওই রুমের সাথে মানে পাশেই গিয়ে বাইরে বের হবার জন্য আমাদের আরেকটা গেট, ওটা গিয়ে মানে হিডেন গেট আর কি। আচ্ছা। সো এই হিডেন গেটের ওখানে আমার আম্মু আবার একটু ওনার বদ অভ্যাস আছে, রাতের বেলায় উনি মুড়ি ভাজে। তো রাত 12টা-12:30টার দিকে উনি মুড়ি ভাজছে পাশে মামিদেরকে নিয়ে, 2জন মামিকে নিয়ে মুড়ি ভাজছে, গেটের সব লক করা বাইরে থেকে। তো আম্মুকে আমার মামি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠার পরে মামি আম্মুকে যে বলতেছে যে তোমাদের ওই গেটের সামনে দেখলাম বিশাল একটা শিয়াল, তুমি এখন মুড়ি ভাজা বাদ দাও, গ্রামের বাড়িতে পহেলা বৈশাখের রাতকে মনে হয় সারানির রাত বা কিছু একটা বলে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো আম্মুকে বললো যে তুমি এখন বাদ দাও, কারণ তোমাদের ফ্যামিলিতে এমনি সমস্যা। একটু ছোট্ট করে বলে রাখি, আমার বাবা আবার আগে একটু জিন টিন ছাড়াই, তো এরকম মানে একটু হুজুর টাইপের আমার বাবা, তো আমাদের ফ্যামিলিতে এরকম একটু সমস্যা আছে। তো আমার আম্মু এই কথা কানে নিল না নিয়ে উনি ভাসতেছে। তো এর ভেতরে আমার সেজো বোনটা হঠাৎ করে স্বপ্নে দেখতেছে যে আমার মেজো ভাইকে কেউ একজন বিছানা থেকে লাথি দিয়ে মানে ফেলে দিচ্ছে। তো এটা যখন আমার বোন স্বপ্নে দেখলো, ও হঠাৎ করে চোখ খুলে ফেলে ও মানে আমার ভাইকে দেখতে গেছে যে গতকাল এরকম একটা ইনসিডেন্ট হলো, দেখি আসলে কি অবস্থা। তো চোখ খুলে দেখতে পাচ্ছে যে মশারির ভেতরে ফুটবলের মতো করে একদম ছোট্ট করে ওকে ফেলে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমার বোন ওখান থেকে লাফ দিয়ে হাতের উপরে আমার ভাইকে ধরার চেষ্টা করলো। তো ওর হাতে যখন পড়লো, পড়ার সাথে সাথে ওর পুরো শরীরটা ছেড়ে দিল, মানে কিছুক্ষণ আগে যে আকারটা ছিল ওই আকারটা পুরোটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মুখ থেকে গোগলা ছুটে, মানে মাথা টাথা পুরো বাঁকা হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল। এর ভিতরে মানে ঘরের ভিতরে কান্নাকাটি চিল্লাচিল্লি, আমরা সবাই ভেবেছিলাম অন্য কোনো সমস্যা। তো তার ভিতরে আমরা চিল্লাচিল্লি কান্নাকাটি করার পরে আম্মু এটা শুনতে পেয়ে বাইরে থেকে ভিতরে চলে আসলো, সবাই মিলে চলে আসার পরে মানে দোয়া দুরু যে যা পারে সবাই সবার মতো করে পড়ছে। আমার বাবা আবার ওই দিন বাসায় ছিল না, আমার বাবা যশোরে চাকরি করতেন, তো আব্বু ওখানেই ছিল। এই জন্য মানে আম্মু যেটা পারতো বা আমরা যারা যেটা পারি আমরা সবটুকু বলার চেষ্টা করেছি, বাট তাতে খুব একটা যে লাভ হচ্ছিল সেরকম না। তো আম্মু বলছিল যে আমার ছেলে মনে হয় আজকে আর থাকবে না, তোরা কেউ একটু পানি নিয়ে আয়, আমি একটু ওরে শেষ পানিটুকু খাওয়াই দিই। তো আমার ভাই গেছে পানি আনার জন্য, সামনের রুমে পানি ছিল, ও যখন আনতে গেছে ও ঠিক দেখতে পেলো যে জানালার কাছে ওরকম কিছু একটা। তো ও তারপরেও চিন্তা করলো যে না, আগে ভাইকে তো পানি খাওয়াই। তো জগ নিয়ে দৌড়ায় চলে আসছে ভিতরে, পানি খাওয়ানোর চেষ্টা করা হলো কিন্তু পানিও গালে নিচ্ছে না। তো ওই রাতটা কোনো মতে অনেক কষ্টে দোয়া দুরুদ পড়ে টোরে কাটায় দেওয়া হলো। সকালবেলায় ওকে নিয়ে আমরা উঠানে গেলাম। তো রাতের বেলা এত চিল্লাচিল্লি, গ্রামের মানুষ কেউ আসেনি, তবে সকালবেলায় সারা গ্রামের মানুষ সবাই চলে আসছে দেখার জন্য যে আসলে এই বাড়িতে সমস্যাটা কি হয়েছে। তো সবাই আসছে, ওর অবস্থা রাতে মোটামুটি চেঞ্জ হলো, মানে আজানের একটু আগে কিছুটা চেঞ্জ হয়েছিল। সকালটা হওয়ার সাথে সাথে আবার সেম অবস্থা, মানে মুখটুক বাঁকা টাকা হয়ে অবস্থা পুরোপুরি খারাপ। এর ভিতরে বাবাকে মানে রাতেই ফোন করা হয়েছিল, বাবা সকালবেলাই চলে আসার পরে ওকে মানে আব্বু যেটা জানে সবকিছুই বলেছে। তারপরে মানে যেটা আসলে সমস্যাটা করেছিল তাকে হাজির করার চেষ্টা করে, তো হাজির হবার পরে বলে যে আসলে সে খুব বৃদ্ধ, সে ছেড়ে যাবে না, এরকম একটা কথা বলেছে। এবং বলেছে যে আমার আয়ত্তের ভিতরে এসেছে, আমি তো ওর কাছে যেতে চাইনি, আমার আয়ত্তের ভিতরে এসেছে, এজন্য আমি ওকে সমস্যা করতেছি, আমি এজন্যই ওকে এরকম হ্যাম্পার করতেছি। তো এটা যখন বলে, তো বাবা তখন বলে যে না, তুমি এভাবে যদি করো, ছোট একটা ছেলে, ও মারা যাবে। তো অনেক কিছু করার পরে মানে তখন তো চলে যাওয়ার পর মানে বাবা ওকে তাবিজ টাবিজ দিয়ে দেয়।
গোসল দিয়ে দেয়, সবকিছুই করে। তারপর থেকে মোটামুটি ওই সমস্যাটা দূর থেকে আছর করার চেষ্টা করে, কাছে আসতে পারে না। এবং মানে সে বলেও গেছিল যে কখনো না কখনো সে আবারও আসবে, সে আবারও সমস্যা করবে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1975 সাল। ঘটনাটি ফার্স্টে যার সাথে ঘটেছিল তিনি শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর। ওনার শ্বশুর পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। ওনার চেম্বার ছিল খুলনার বসুরপাড়া নামক একটি জায়গায়, আর ওনার বাসা ছিল মোহাম্মদনগরে। প্রতিদিন রাত 10টা থেকে 10:30টার দিকে উনি চেম্বার বন্ধ করে বাসায় ফিরে আসতেন। বাসায় ফিরে আসার সময় একটি ছোট্ট ব্রিজ পার হতে হতো, এটিকে গল্লামারি ব্রিজ বলে। ওই সময়তেই ওর ওই ব্রিজটির বয়স ছিল প্রায় 100 বছর। ব্রিজ কেন্দ্রিক ছোটখাটো ঘটনা হর হামেশাই মানুষের সাথে ঘটতো, কিন্তু জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে কখনো ঘটেনি, যার কারণে উনি সেগুলো তেমন কোনো পাত্তা দিতেন না। কোনো একদিন উনি চেম্বার বন্ধ করতে যাবেন, হঠাৎ একটা ইমার্জেন্সি রোগীর খবর আসে। উনি তাড়াহুড়া করে চেম্বারটা খোলা রেখে সে রোগীর বাড়িতে চলে যান। তো সে রোগীর বাড়িটি বসুরপাড়া থেকে একটু ভেতর দিকে ছিল। তো রোগীর ওষুধপত্র দিয়ে আবার উনি চেম্বারে ফিরে আসেন এবং চেম্বার বন্ধ করতে করতে প্রায় রাত 1টা বেজে যায়। রাস্তায় কেউ ছিল না তখন। ওনার কাছে ছিল একটি সাইকেল, এমনকি টর্চ লাইট, যেটি নিয়ে উনি প্রতিদিন আসা যাওয়া করতেন। তো সেদিনও ওই রাতের বেলা উনি সাইকেল এবং টর্চ লাইট নিয়ে ফিরছিলেন। উনি যখন গল্লামারি ব্রিজের কাছে আসেন এবং ব্রিজের দিকে উনি সাইকেল চালিয়ে উঠতে থাকেন, তখন ওনার হঠাৎ মনে হয় ওনার শরীরটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, উনি আর সাইকেল চালাতে পারছেন না। উনি ভাবেন হয়তোবা যেহেতু সাইকেল নিয়ে উঁচুতে উঠছেন, ওনার শরীরের প্রেসার পড়ছে, শক্তি বেশি লাগছে, এই জন্য এমন মনে হচ্ছে। উনি সাইকেল থেকে নেমে যান এবং সাইকেল ঠেলে আস্তে আস্তে ব্রিজের উপর ওঠেন। ব্রিজের উপর উঠেই উনি হঠাৎ একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। উনি দেখেন ব্রিজের ঠিক অপর পাশে প্রায় 30 থেকে 40 ফুট লম্বা দানবাকৃতির মানুষের মতো কিছু একটি দাঁড়িয়ে আছে এবং তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চাঁদের আলো ছিল, যার কারণে সেটা স্পষ্ট বুঝতে পারছিলেন। সুমন ভাইয়ের শ্বশুর ওই জায়গা থেকে পেছন দিকে ঘুরে আবার সাইকেল চালিয়ে চলে আসার চেষ্টা করতে থাকেন, কিন্তু উনি সেটা করতে পারেননি, কারণ ওনার মনে হচ্ছিল ওনার সমস্ত শরীর অবশ হয়ে গেছে এবং উনি একদম স্টিল দাঁড়িয়েছিলেন সেখানে, কোনোভাবেই এক চুল পরিমাণ নড়তে পারছিলেন না। ওদিকে ওই ভয়ঙ্কর দানবাকৃতির প্রাণীটি, সে নিজেও কোনো কথা বলছে না সুমন ভাই শ্বশুরের সাথে, সে ওখান থেকে সরছেও না, নড়ছেও না, শুধু সুমন ভাই শ্বশুরের দিকে তাকিয়ে আছে। বেশ খানিকক্ষণ পর সুমন ভাই শ্বশুর সেন্সলেস হয়ে যান। সকালে উনি আবিষ্কার করেন নিজেকে তার বাসায়, কারণ উনি ডাক্তার হওয়ার সুবাদে এলাকার অনেকেই তাকে চিনতেন এবং তিনি অজ্ঞান হওয়ার পর সকালবেলা মানুষ তাকে উদ্ধার করে বাসায় দিয়ে আসে। এই ঘটনার পরে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিলেন, সুস্থ হননি। পরবর্তীতে ভালো একজন হুজুরের ঝাড়ফুঁকে উনি সুস্থ হন। এরপরে দীর্ঘদিন ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। লিসেনার, এখন আসি জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্যালক আলামিন ভাইয়ের ঘটনায়, কারণ এই ঘটনাগুলো একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলামিন ভাই খুব সুন্দর বাঁশি বাজান। উনি বাসা থেকে নির্জন জায়গায় বসে বাঁশি বাজাতে পছন্দ করতেন। বাসায় উনি তেমন বাঁশি বাজানোর চেষ্টা করতেন না। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে উনি নির্জন স্থানে চলে যেতেন এবং ওনার প্রিয় একটি জায়গা ছিল আন্দিরঘাট নামক একটি জায়গায়, যেটি বয়রা এবং রায়ের মহলের মাঝামাঝিতে অবস্থিত। আন্দিরঘাটের পাশেই একটি ছোট পুকুরের মতো আছে এবং পুকুরের ওই পাশেই রয়েছে শ্মশান। ওই জায়গাটা নিরিবিলি হওয়ার কারণে সুমন আলামিন ভাই উনি সেখানেই বাঁশি বাজাতে পছন্দ করতেন। ঘটনাটি যখন ঘটে সেটা হচ্ছিল 2005 সালের দিকে। উনি রাতের বেলা
বসে বসে বাঁশি বাজাচ্ছিলেন, কিন্তু আসলে ওনার খেয়াল ছিল না ওই দিন ছিল অমাবস্যা। উনি নিজের মনে বাঁশি বাজাচ্ছিলেন। হঠাৎ উনি পানির মধ্যে এক ধরনের খলখল আওয়াজ ওনার কানে ভেসে আসে। উনি ভালো করে লক্ষ্য করেন এবং শুনতে পান যে পানির মধ্যে কিছু একটা নড়ছে, এবং সেটি মাছ না, অন্য কিছু, এবং নাকি সুরে হেসে ওঠে। তো সুমন ভাই প্রথমে চিন্তা করে এটা হয়তোবা তার শুনতে ভুল হচ্ছে, কিন্তু পরে ভালো করে খেয়াল করেন না, আসলেই এটি হাসির শব্দ, নাকি সুরে হাসছে। আলামিন ভাই উনি চিন্তা করেন যে এটা কি হতে পারে, কারণ উনি ছিলেন খুব সাহসী। আমি সরি, একটু আগে সুমন ভাই বলে ফেলেছি, আসলে আলামিন ভাই হবে। তো আলামিন ভাই খুব সাহসী ছিলেন। উনি বিভিন্ন জায়গায় রাতের বেলা একা একা বসে বাঁশি বাজাতেন, একা একা চলাফেরা করতেন, কখনো ওনার ভয় লাগে না। কিন্তু ওই দিন ওনার সমস্ত শরীরে একটু ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার পরে ওনার শরীরে খুব ঠান্ডা অনুভূত হতে থাকে। উনি সেই দিন খুব ভয় পেয়েছিলেন। উনি আর সেখানে দেরি করেন না, উনি দ্রুত বাঁশি বাজানো বন্ধ করে বাসার দিকে ফিরে আসতে থাকেন। উনি যখন হেঁটে আসছিলেন আন্দিরঘাট থেকে, তখন ওনার মনে হচ্ছিল ওনার পেছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে, কিন্তু উনি যখনই পেছন দিকে তাকান উনি কাউকে দেখতে পান না। এরকম একাধিকবার যখন মনে হচ্ছে যে পেছনে কেউ আসছে, কিন্তু তাকালে উনি কাউকে দেখতে পাননি। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরেও যখন উনি বাড়িতে ঢোকেন, ওনার মন স্পষ্ট উনি বুঝতে পারেন যে কিছু একটা জিনিস ওনার সাথে হেঁটে হেঁটে এসে ওনার বাড়িতেও ঢুকে পড়ে। উনি দ্রুত গোসল করে শুয়ে পড়েন। এরপরে কিছুদিন তেমন কোনো সমস্যা হয়নি। এই ঘটনার মাসখানেক পরে একটি ঘটনা ঘটে। সেটি আলামিন ভাইয়ের বাবা মানে জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদিন ওঠেন। ওঠার পর উনি যখন কলপারে যাবেন ওযু করার জন্য, তো ওনার রুমের থেকে একটু পাশেই ছিল ওনার শাশুড়ির ঘর, মানে সুমন ভাইয়ের নানি শাশুড়ির ঘর আর কি। ঘরের মধ্যে ডিম লাইট জ্বলছিল। তো হঠাৎ মনে হয় যে ওনার শাশুড়ির খাটের পাশে বসে কেউ একজন ওনার শরীরে হাত বুলাচ্ছে। তো উনি চিন্তা করেন কে এটা। তো উনি আস্তে আস্তে ওই ঘরের জানালার দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর উনি বলেন যে কে। তখন ওনার দেখা একটি কালো রঙের ছায়ামূর্তি তার শাশুড়ির শরীরে হাত বুলানো বন্ধ করে আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে আসে। তখন উনি দেখেন যে এটির শরীরের আকৃতিটা মানুষের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির সবাই জেগে ওঠে। তাকে জিজ্ঞাসা করা হয় যে কি দেখেছে। তাকে সেন্স থেকে ফেরানো হয় পানি ছিটিয়ে। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি সব ঘটনা খুলে বলেন। এই ঘটনা যখন ওনার বাসায় ঘটে তখন সবাই আতঙ্কিত হয়ে যান যে কি হতে পারে। তখন সুমন ভাই বলে যে এই যে কিছুদিন আগে আমি তো বাঁশি বাজাতে গিয়েছিলাম, তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমার মনে হলো যে কোনো একটা জিনিস আমার সাথে বাসায় চলে এসেছে। পরবর্তীতে তারা একজন হুজুর ডেকে বাড়ি বন্ধ করেন, কিন্তু আসলে কোনো লাভ হয়নি। যখন বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুর দেখেন, দেখার পর এই একই ছায়ামূর্তিটি উনি মাসখানেক পরে আবার দেখেন। হঠাৎ রাতের বেলা ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি খেয়াল করেন যে ওনার বিছানার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি বলেন কে? কোনো কথা বলে না। ওনার পাশে বেড সুইচ ছিল। যখনই বেড সুইচটা
অন করেন এবং লাইট জ্বলে ওঠে, উনি দেখেন একটি মানুষের অবয়বের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো। এবং সেই বিড়ালের মাথাওয়ালা ওই ভয়ঙ্কর প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুরকে দেখে হেসে ওঠে। সুমন ভাইয়ের শ্বশুর প্রচন্ড জোরে চিৎকার দেন এবং উনি তখন স্ট্রোক করেন। স্ট্রোক করার পরে উনি মাসখানেক জীবিত ছিলেন, তারপর উনি মারা যান। ঘটনাটি এখানেই শেষ নয়। উনি মারা যাওয়ার বছর খানেক পর আর একটা লোমহর্ষক ঘটনা ঘটে ওনার বাড়িতে। সুমন ভাইয়ের ওয়াইফ এবং তার বড় বোন, ওনারা ওই দিন ফ্লোরিং করছিলেন। খুব গরম পড়েছিল, এই জন্য চিন্তা করেন আজকে ফ্লোরিং করবেন। তো সুমন ভাইয়ের ওয়াইফ এবং ওয়াইফের বড় বোন ওনারা একসাথে ফ্লোরিং করছিলেন। খাটে ওনারা শোন নাই, নিচে শুয়েছিলেন। গভীর রাত্রে খচখচ শব্দে সুমন ভাইয়ের ওয়াইফের বড় বোনের ঘুম ভেঙে যায়। উনি লক্ষ্য করেন যে খাটের নিচে লম্বা কালো কি একটা যেন নড়াচড়া করছে। তো উনি চিন্তা করেন যে বিড়াল হবে নাকি, কিন্তু বিড়াল তো এত বড় হওয়ার কথা নয়। তখন পাশে থাকা ওনার বোনকে ডেকে ওঠায় যে এই দেখতো এটা কি। খাটের নিচে স্বাভাবিকভাবে অন্ধকার থাকার কথা, কিন্তু সেই অন্ধকারও ওনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই জিনিসটা কি। লিসেনার, এটা হচ্ছে সেই জিনিস যেটি সুমন ভাইয়ের শ্বশুর 2 বার দেখেছিলেন। এবং অদ্ভুত ব্যাপার, ওনারা 2 বোন যখন দেখেন যে ওই বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি শাড়ি পরা ছিল এবং তাদের কপালে একটি টিপ ছিল, ওনারা এই দৃশ্য দেখে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন। আশেপাশের রুম থেকে লোক চলে আসে, আসার পরে বলে কি হয়েছে, তখন ঘটনাটা খুলে বলেন। এরপর একজন হুজুরকে নিয়ে আসা হয় যে আসলে এরকম বারবার কেন ঘটছে আমাদের পরিবারে। তখন হুজুর বলেন যে 1975 সালে যখন আলামিন ভাইয়ের বাবা মানে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর যখন ওই গোল্লামারি ব্রিজের কাছে ওই ভয়ঙ্কর মূর্তিটি দেখেছিলেন, ওই মূর্তিটাই ওনার সাথে পরবর্তীতে ওনার বাড়িতে চলে আসে। আসার পর তেমন কোনো ক্ষতি সে করেনি, কিন্তু 2005 সালের দিকে আলামিন ভাই যখন শ্মশানে বাঁশি বাজাতে যান, শ্মশানের কাছে আন্দিরঘাট নামক জায়গায়, তো সেখান থেকে এই বিড়ালের মাথাওয়ালা মানুষের দেহধারী একটি প্রাণী চলে আসে। এবং আসার পরে আগের যেই ভয়ঙ্কর জিনটি ছিল তার সাথে মিলে তারা এখানে স্থায়ীভাবে আসন গেড়েছে, বসবাস শুরু করেছে এবং এই বাড়িতে তারা তাদের রাজত্ব কায়েম করার জন্য মানে এই বাড়ির লোকদেরকে ভয় দেখাচ্ছে। প্রিয় লিসেনার্স, এখনো ছোটখাটো ঘটনা ঘটে যাচ্ছে, যদিও তারা অনেক চেষ্টা করেছে এটি বন্ধ করার জন্য, অনেকটা কমেছে, কিন্তু এখনো ছোটখাটো ঘটনা শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর বাড়িতে ঘটে চলছে। এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ। আমি এরশাদ, উত্তরা থেকে। জি রাসেল, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার কাজিনকে নিয়ে, বাট দ্যাট টুক প্লেস অন 1980s, অনেক আগে। আমার আঙ্কেল ছিলেন একজন রেনাউন্ড কন্ট্রাক্টর অ্যাট দ্যাট টাইম। ওনার বেসিক্যালি ওনার কাজ ছিল গভর্নমেন্টের ব্রিজেস এবং হসপিটালগুলো করা। তো আমার কাজিনের নাম হচ্ছে লাকি আপা, ওই সময় ক্লাস 6-এ পড়তেন। তো আঙ্কেল সামটাইমস ডে অ্যান্ড নাইট উনি অনেক বিজি থাকলেন, বিকজ কনস্ট্রাকশন কোম্পানি অনেক কাজ একসাথে চলতেছে। এবং টিল নাও বরিশালে সবাই ওনাকে মানে এক নামে চিনে, যদিও হি অলরেডি ডেড, পাসড অ্যাওয়ে। তো এরকম একদিন হঠাৎ করে 1980s-এ একদিন সাডেনলি সকালবেলা আঙ্কেল যখন ঘুম থেকে উঠলেন দেখলেন উনি কিছুই দেখতে পাচ্ছেন না চোখে, আই মিন ফুললি ব্লাইন্ড। তো তারপরে 1 বছর মনে করেন ঢাকা এবং আমাদের মানে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে তখন তো এত
জায়গায় মানুষ যেত না, যতটুকুর মধ্যে যাওয়া যায়, যত আই স্পেশালি যারা ছিলেন সব আমরা মোটামুটি ছোট বড় থেকে শুরু করে মানে কবিরাজ বৌদ্ধ সব শেষ করছে, বাট কোনো কিছুতে কিছু হয়নি, অল ইন ভেইন। তো ওদের বাসায় এক কাজের মহিলা থাকতেন, মানে উনি শি ওয়াজ দ্য পার্মানেন্ট মেড। তো লাকি আপাকে উনি একবার বলছে যে এইসব কাজ যখন হয় এটা তো কোনো ওষুধ দেওয়া হয়নি, এসব কাজ সাধারণত জিন পরে ঠিক করতে পারে। জি। তো লাকি আপার মাথার মধ্যে এই জিনিসটা, বিকজ দ্যাট টাইম উনি 6-এ পড়তেন, অনেক ছোট ছিলেন, এটা তার মাথার মধ্যে ঢুকে গেছে। তারপর থেকে যেমন শি ওয়াজ ভেরি মাচ লাভেবল টু হার ফাদার, খুবই আদর করতো কাকা ওনাকে। তো উনি ওনার কাজ ছিল এরকম একটা মোটামুটি একটা ইয়েতে চলে আসে যে প্রত্যেকদিন স্কুল থেকে হওয়াই স্কুলে যেত বা যেত না, উনি সারাদিন পিছনের দরজায় বসে বসে জি জিন্দে ডাকতো যে আমার বাবাকে এসে ঠিক করে দিয়ে যাও। তো এরকম একদিন 3-4 মাস চলে গেছে। তো চাচি এবং আমার যে লাকি আপার বড় ভাই ওনারা একবার ঢাকা আসে, কাকার যে রিপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে এক ডাক্তার আসে, তাকে দেখাবে, তার সাথে কনসাল্ট করবে। তো লাকি আপা ছিলেন আর ওই যে ওনার বাসার যে মেয়েট ছিলেন এরা ছিলেন, শুধু বাসার কাকা তো আছে, উনি তো কিছু দেখতে পান না। তো তাদের বাসাটা ছিল অনেক বড়, একতলা বাসা, বাট ইট ওয়াজ লাইক প্রায় 9-10টা রুম ছিল বাসার মধ্যে, অনেক বড় বাসা ছিল। আচ্ছা। তো লাকি আপার ঘুমাইছে, তখন তো ডিজেল আই মিন এখনকার মতো ডিজিটাল ওয়াচ ছিল না, রাতে দেখা যেত না, তখন ওয়াল ক্লক ছিল বড় বড়। তো লাকি আপা যেটা শুনছে যে 4টা ঘন্টা বাজছে, উনি ঘুমাতে ছিলেন, সাডেনলি উনি শুনতেছে ছাদের উপরে অনেকে নাচতেছে। উনি নিচে ঘুমাচ্ছেন বাট শুনতেছে ছাদের উপর নাচতে, বাট আফটার সামটাইমস এটা তার কাছে মানে ভিজিবল মনে হচ্ছে, সে দেখতেছে যে প্রায় 20-22 জন খুব সুন্দরী মেয়ে ওয়েডিং ড্রেস পরা তারা ছাদের মধ্যে নাচতেছে। আচ্ছা। নাচতেছে এবং তারা তাকে এইভাবে রিয়াক্ট করতেছে যেন তার বাবার চোখটা তারা ঠিক করতে আসছে। মানে ওই ঘুমের মধ্যে বা উনি জাগনে বেশ অনেক ছোট, তো উনি বিছনা থেকে নামতে গেছে, তখন ওই যে ওনার যে মেয়েট উনি তাকে ধরছে, বলছে খবরদার তো মেয়েগুলো যায় না। তার মেয়েরও শুনতে পাচ্ছেন যে ছাদের মধ্যে এরকম শব্দ হচ্ছে। তো সাডেনলি ওই যে যেমন একতলা বাসাগুলো যে ছোট সিঁড়ি থাকে ছাদে যাওয়ার, হঠাৎ সাডেনলি দেখে যে ওখান থেকে শাড়ি দিয়ে আপনার প্রায় 18-19 জন মানে মেয়ে নেমে আসছে। নেমে আসতে এসে সরাসরি যে চাচা যে রুমে ছিল ওই রুমের দরজাটা খোলা ছিল, ওটার মধ্যে ঢুকতেছে যখন মানে 18 জনের মধ্যে না দেওয়া 22 18 জনের মধ্যে ঢুকেছে, তখন ফজর আজান দিছে পরে তখন তারা থমকে দাঁড়াইছে ওই 4 জন, তারা আর ঢুকে নেই। যে 18 জন ঢুকছিল ভিতরে তারাও আস্তে আস্তে বের আসে, এসে ওই ছাদের সিঁড়ি দিয়েই আবার ছাদে চলে গেছে। তারপরে চাচা অনেকদিন বেঁচেছেন, লাইক 12-13 ইয়ার্স, বাট তার চোখ আর কখনোই ভালো হয়নি। ইট ওয়াজ মাই ফার্স্ট স্টোরি, রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আমি ওমর ফারুক, আমি এসেছি মিরপুর 12 থেকে। জি। আমি যে স্টোরিটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আসলে আমি রাইট নাও যে বাসাটা আছি ওই বাসাটা নিয়ে। তো ভাই আমি হচ্ছে মানে আমার আগে যে প্রিভিয়াস যে বাসাটা ছিলাম, বাসাটা আমি খুব লেট করে ছাড়ি, যেরকম মাসের মানে বাসাটা ছেড়ে দিয়েছি কিন্তু বাসা খুঁজতে লেট হয়েছিল। তো মাসের 30 তারিখে আমি একটা বাসা খুঁজে উঠে যাই, মানে ইমিডিয়েট ওঠা দরকার ছিল। তো আমি একটা বাসা পাই, সেটা হচ্ছে যে বাসাটা 8 তলায় রুম খালি ছিল। এটা হচ্ছে ভাই আমি বলবো হচ্ছে আপনার 8 তলায় ছাদের উপরে এক ইউনিট আর এক সাইডে ছাদ। তো ওই বাসায় 2টা ছাদ, একটা হচ্ছে আমাদের ইউনিটের উপরে একটা, আর আমাদের সামনে যে জায়গাটা ওইটা হচ্ছে ছাদ। জি। তো আমি যে রুমটা ফাঁকা পাই সেটা হচ্ছে যে আমার ছাদ থেকে উঠেই যে ফার্স্ট রুমটা। আর রুমটা হচ্ছে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে রুমের মধ্যে জানালা নেই, ছোট একটা জানালা। আর জানালাটা অ্যাড করা হচ্ছে আপনার 2টা বিল্ডিং এর মাঝে ছোট একটা জায়গা, ওটা একদম নিচ পর্যন্ত চলে গেছে। তো ওটা জানালা না বললেই হয়, জাস্ট একটা ফাঁকা জায়গা। তো হ্যাঁ, বাসাটার যে ঘটনা সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট যে বাসাটা নিই, ফার্স্টে আমি কিছু ফলো করি না। আর বাসার মধ্যে ভাই এত গরম, কারণ জানালা নাই সেজন্য প্রচুর গরম রুমের মধ্যে, মানে অ্যাডজাস্টার নাই, সব মিলে আর কি। তো প্রথম 10-15 দিন আমি কিছুই ফলো করি না, মানে ওইভাবে কিছু নেই আর কি। আচ্ছা। আরেকটা কথা হলো সেটা হচ্ছে আমি
ঈদের আগে উঠেছি, তো তখন আমি একটা জব করি আর কি। তো জব থেকে ফিরতে ফিরতে আমাকে 12টা 12:30 বেজে যেত, তো আমাকে এভরিডে এসে গোসল করতে হতো। তো ভাই আমি গোসল করতে যখন ঢুকতাম ওয়াশে, তখন হচ্ছে ভাই আমার ফ্লোরে সবাই ঘুম থাকতো, সবাই আগে আগে ঘুমায় পড়তো। তো আমি এসে একা একা গোসল করতাম, ছাদে যেয়ে বসে থাকতাম। তো গোসল করতে গেলে ভাইয়া যেটা হতো, আমার লাইটটা হুট করে বন্ধ হয়ে যেত। তো ফার্স্ট ডে আমি ভাবছি হয়তো বা লোডশেডিং, কিন্তু বাইরে যে ওয়াশরুমে যে ছোট ইয়া থাকে, বাইরে থেকে দেখতেছি যে না, কারেন্ট আছে, আমার বাইরের লাইটটা জ্বলতেছে। তো আমি বের হলাম, বের হয়ে সাবান মাখা ছিল গায়ে। আমি তো হয়তো ভাবছি হয়তো বা কেউ ফান করছে আমার সাথে, হয়তো বা আমার ফ্লোরের। কিন্তু আসলে ফান করার কোনো ওয়ে নাই, কারণ আমি ওখানে 1 মাসও হয় না, আমি 15 দিন উঠেছি। তাদের সাথে ভালো মতো আমার পরিচয় হয়নি, তারা তো আমার সাথে চাইলে মজা করতে পারে না। তাও ভাবলাম হয়তো হতে পারে, কেউ করতে পারে। তো আমি আবার বের হয়ে লাইটটা অন করলাম, আবার ঢুকলাম। তো আমি গোসল করে ওই দিন বের হলাম। বের হওয়ার পরে আমি রুমে গেলাম। ওই দিন সামথিং সবকিছু ঠিকঠাক ছিল। পরের দিন ওই দিন আমার বন্ধ ছিল আর কি। তো ভাই আমি ছাদে বসে থাকতাম, বসে বসে ব্রাউজ করতাম, ইউটিউব দেখি, এগুলো করি আর কি, রুমের মধ্যে যেহেতু গরম। আর হচ্ছে ভাই আমার চলছিল আর কি, সেমিস্টার ফাইনাল চলছিল, পড়তে হতো আমাকে রাত জেগে। তো পরে আমি যখন ক্লান্ত হতাম তখন ছাদে যেয়ে বসতাম আর কি। তো ভাই ওই দিন আমি ছাদে যাওয়ার পরে, ওই দিন হচ্ছে জ্যোৎস্না ছিল আর কি। হঠাৎ করে আমি ফলো করলাম যে আমার ছায়াটা অনেক বড়, বিকট একটা ছায়া। এটা ফার্স্টে আমি যখন দেখলাম তখন ভাবলাম হয়তো বা কিছু মনে করিনি। কিছুক্ষণ 5 সেকেন্ড পরে আমার হচ্ছে কেমন যেন আবার আমার ব্রেন আমাকে সাজেস্ট করলো যে না, এরকম তো হতে পারে না, তোমার ছায়াটা এত বড় হওয়ার কথা না। তা আমি তাকায় এবার পিছনে তাকালাম। আমি বলছি ভাই আমার বাসার 2টো ছাদ, একটা হচ্ছে আমার বাসার সাথে যেটা, আর হচ্ছে আমার মাথার উপরে যে ছাদটা। আমি তো সবার ফার্স্ট টপ ফ্লোর। তো ভাই আমি সাথে সাথে আমি হচ্ছে আমার উপরে যে ছাদ ওখানে তাকাইলাম, তাকায় দেখলাম যে ওখানে কেউ নেই। কিন্তু তখন সাথে সাথে সামনে তাকানোর পরে দেখি যে ওই ছায়াটা আর নাই, আমার যে নর্মাল ছায়াটা ওই ছায়াটাই আছে। তো ভাই আমি একটু ঘাবড়ে যাই আর কি। আর এগুলো আমি ভাই কম লিভ করি, আর আমার মধ্যে কেমন একটা কিউরিয়াসিটি কাজ করে যে আমি এগুলো একটু দেখবো। তো আমি এই জন্য উপরের ছাদে চলে গেছি যে উপরের ছাদে আছে কিনা। তো উপরের ছাদে সবকিছু ঘুরে আসলাম, কোনোটাই কিছু হচ্ছে না। কিন্তু তখন রাত 1:30টার মতো বাজে। আর ভাই যেই সমস্যাগুলো হচ্ছে সব এই একটার পরেই হচ্ছে। আর গোসল করতে গেলে যে লাইটটা বন্ধ হয়, এটা ভাই কন্টিনিউ রাত্রেবেলা আমি যদি 1টার পরে ওয়াশরুমে যাই সেম হয়। আর হচ্ছে দরজার মধ্যে মনে হচ্ছে যেন কেউ নক দিয়ে, ওয়াশরুমে দরজার মধ্যে নক দিয়ে কেউ হচ্ছে 4-5টা আঙুল দিয়ে যদি টোকা দেয়, ওরকম মনে হয়। তো এটা আমি ইউজড হয়ে গেছি ভাই, ওটা এখন আমার কাছে এরকম লাগে না। তো পরের দিন ভাই যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি ওই দিনও ছাদে বসা ছিলাম, ব্রাউজ করতেছি। হঠাৎ করে আমার মনে হলো আমার বাসাটার অপোজিট সাইডে হচ্ছে 4টা বাসা বলতে ওগুলো আমার সেম, ওগুলোও 8তলা আর কি। তো ভাই ওই বাসায় আমি এখন পর্যন্ত দেখি নাই কাউকে ছাদে উঠতে। হয়তো বা ওই বাসায় হচ্ছে আপনার চাষ করা কি, যেরকম ফল গাছ আছে, এই জন্য ছাদে উঠতে দেন হয়তো বা কাউকে। তো রাত্রেবেলা তখন ওরকমই বাজে 1টার পরেই। তো দেখলাম যে একজন মুরব্বী নাকি বলতে পারো, আমি ফেস দেখতে পারিনি ওনার, সাদা জুব্বা টাইপের আমি ফলো করছি। উনি ছাদের এই মাথা থেকে ওই মাথা হাঁটছে, আমার অপোজিট এটা। তো আমি দেখে ছাদের সাইডে চলে গেলাম, ওনার চেহারাটা ফলো করতে যাচ্ছি। কিন্তু ওনার যে ডাক দিব, এটা হয়তো হতেই পারে কেউ হয়তো বা ক্লান্ত হয়েছে এই জন্য ছাদে আসছে। তো আমি কিছু মনে না করে আবার এসে বসলাম যে তার মতো সে থাকে, আমার মতো আমি থাকি। তো আমি ফেসবুকে ছিলাম, হঠাৎ করে মনে হলো যে উনি আমার যে বাসার ছাদ, উনি আমার ছাদে চলে আসছে। আচ্ছা। তো এবার আমি এটা আমার মনের মধ্যে থেকে কাজ করতেছে যে এরকম কিছু হচ্ছে। তা আমি সামনের সাথে আবার ফলো করলাম, ওখানে উনি নাই। এবার আমি এবার আমার ভয় ঢুকে গেছে মনের মধ্যে যে উনি কি আসলেই তাহলে আমার সাথে চলে আসছে। এবার আমার সাথে যখন আমি তাকাইলাম পেছনে আমার উপরে ছাদটায়, তো আমার মনে হলো আমি যখন তাকাইছি তখনই উনি আমাকে ক্রস করছে, আমার থেকে উনি লুকায় গেছে। এরপর আমার মনে হলো যে আমার ছাদেই হাঁটতেছে উনি, আমি ওনাকে ঝাপসা দেখতে পাই, আমি ভয় পেয়ে গেছি। তো আমার অপোজিট সাইডে যে ভাইয়া থাকে, তাসিফ ভাইয়া আর ইমরান ভাইয়া, আমি ওনাদের নক করলাম, একটু সামনে যেয়ে নক করলাম দরজায় যে ভাই একটু বের হন, কারণ আমি সলভ হতে চাচ্ছিলাম যে আসলে আমি কি দেখতেছি। তো তাসিফ ভাইয়া ঘুমছিল, ইমরান ভাই বের হয়েছে। ইমরান ভাই বের হওয়ার পর তাকে নিয়ে আমি উপরের ছাদটা ঘুরলাম, আমাদের ছাদটাও ঘুরলাম, কিন্তু কোথাও কিছু নাই। তারপর আমি নিচে আসলাম, নিচে এসে বললাম সরি ভাইয়া, হয়তো আমি ভুল দেখছি। তো উনি আমারে বলতেছে, তাসিফ ভাইয়া ওই দিনকে ওই সময় কিছু বলে নাই, সকালে বলতেছে যে ভাইয়া আমি কালকে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে ভাই আমার 2-3 বার লাইট অফ হয়ে গেছে, কিন্তু বাইরে বের হয়ে দেখি যে আমি লাইটের সুইচ দেয়া। তা আমি ওনারে তখন আর কিছু বলি নাই, পরে বললাম যে ভাই আমি তো আপনাকে ডাক দিছি এই কারণ।
তো আসলে ভাই এই গেল। আর হচ্ছে আমার বাসার ছাদে তো ভাই বললাম টব, ওই উপরে আর কিছু নাই। কিন্তু আমি রাত্রেবেলা যেটা টের পাই সেটা হচ্ছে যে আপনার এই যে লোহার কিছু চেয়ার থাকে, ওগুলা টানলে যেরকম শব্দ হয়, ঘর ঘর করে একটা শব্দ হয়। তো আমার মনে হয় যে ওরকম আমার উপরে হয়তো বা কেউ ওরকম চেয়ার টানছে। আর না হলে ভাই ওই যে পুতা চিনেন হয়তো বা, গ্রামে পুতা বলা হয় না, এটা কি? এটা হচ্ছে আপনার যে মানে কিছু ধরেন মরিচ বাটার জন্য যেটা ইউজ করে থাকি গ্রামে। আচ্ছা আচ্ছা শিলপাটা, এক্স্যাক্টলি শিলপাটার সাথে আচ্ছা। যেটা থাকে আর কি, সরি। আচ্ছা 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 তো ওইটা মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে যে গড়ায় গড়ায় যায় ওরকম। বুঝলে আমি মানে এটা খুবই বাজেভাবে এমন একটা শব্দ হয় মানে কানের মধ্যে এসে ঢুকে। তা আমি ভাইয়া হুট করে ছাদে চলে যাই। আমি কিন্তু চাই যে একটু দেখি যে আসলে কি হচ্ছে। তো এরকম কিছু হয় নাই। লাস্ট হচ্ছে আপনার আমি পরশু দিনের আগের দিন, ওই দিন আমি ছাদে ফোনে কথা বলছিলাম একজনের সাথে। তো আমি ওই সিঁড়ি দিয়ে উপরে উঠছি, নিচে নামছি, আপ ডাউন করতেছি। হঠাৎ করে রাসেল ভাই আমার ওই যে নিচের যে ছাদটা ওখানে মনে হলো ভাইয়া মানে কোরবানির যে সার থাকে না কিছু চুট, বড় বড় চুট, ওরকম একটা সার আমার মনে হলো যে নিচে দাঁড়ায় অন্য ইয়ার দিকে মুখ করে আছে। আসলে আমি ওই জায়গায় মানে পুরো শকড। আমি পিছনেও যেতে পারছি না, সামনেও যেতে পারছি না, পুরো জায়গায় স্টিল দাঁড়ায় আছি। আর ফোনে যে কথা বলবো ওরকম কোনো ইয়া ছিল না আমার। আমি আস্তে আস্তে করে নামছি, মানে আমার মনে হচ্ছিল যে না আমি আমার মধ্যে নাই, আর পুরাই একদম রোবট হয়ে গেছি। আস্তে আস্তে করে নামছি, তারপরে ভয়টা মানে এমন ভাবে অনুভব করছি যা মানে বুঝাতে পারবো না আসলে ভাই। তো ভাই আমি আস্তে করে নাইমা আস্তে করে রুমে গেছি। রুমে যাওয়ার পর লাইট অন করছি। আমার ওই মানে যারা ঘুমায় ওই আমাদের যে গলিটায় সবার রুমের সাথে জানলা অ্যাটাচ করা, লাইট যদি জ্বালানো হয় সবার রুমের মধ্যে আলো পড়ে, এই জন্য লাইটটা নিবানো থাকে আর কি। তো আমি যাই লাইটটা অন করলাম, অন করে আজকেও তাসিফ ভাইকে ডাক দিলাম। তাসিফ ভাই ডাক দিয়ে বললাম যে ভাই এরকম এরকম অবস্থা, আমি তো খুবই ভয় পেয়ে গেছি। তাসিফ ভাই একটু যে হুজুর টাইপের আর কি। তো উনি আমাকে পানি পড়ায় দিল, বললো এটা খান আপনি, আর মানে রাত্রে বেশি রাত করে ছাদে থাকবেন না ভাইয়া। তো এরপর থেকে ভাই এই 2 দিন আর আমি মানে 12টার পর তো ছাদে যাই না, বাইরে থেকে আসলে ডিরেক্টলি ঘরে ঢুকি। আর আমরা টোটাল ফ্লোরে সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বাসাটা ছেড়ে দিব আর কি। তো এই হচ্ছে বাসাটা কন্টিনিউ সমস্যাটা হচ্ছে বাসায়। এর হচ্ছে ফার্স্ট স্টোরি ভাই আমার। থ্যাংক ইউ সো মাচ। আপনার সালটা ছিল 1976 সাল। আমি বর্ধমানে আমার কলেজ লাইফে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে নাইট শো সিনেমা দেখলাম তাদের সঙ্গে। দেখার পর আমার ইচ্ছাই ছিল যে আমি আমার বর্ধমানে শহরে আমার কোনো একটা আত্মীয়র বাড়িতে গিয়ে থেকে যাব। সকালে আমি আবার যথারীতি ট্রেন ধরে আমার গলসি আমি আমার বাড়ি ফিরে আসবো। কিন্তু বিশ্বাস করুন আসলে ভাই, ভাগ্যচক্করে সেদিন কি হলো, আমার এক বন্ধু বিজয় বর্মন, তার সঙ্গে আমি যখন সিনেমা দেখে আমার আত্মীয়র বাড়ি যাচ্ছি সেই রাস্তায় তার সঙ্গে আমার দেখা। এই কোথায় যাচ্ছিস? আমি বললাম তো আমি আমার আত্মীয় বাড়ি যাব। আর তুই রাত্রে থাকবো ওখানে? আর তুই কি কোথায় যাচ্ছিস? বিজয় বললো আমার তো নাইট ডিউটি আছে। তো বিজয় ছিল রেলের গার্ড, মালগাড়ির গার্ড। ওর বেশিরভাগ গাড়ি বর্ধমান স্টেশন থেকে নিয়ে অন্ডাল এবং আসানসোল থেকেই যেতে হতো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই আজকে কোন দিকে যাবি? বলে আমি তো তোদের ওদিকে যাব। তখনই আমার মনের মধ্যে একটা উৎসাহ জাগলো যে কখনো তো আমরা মালগাড়িতে এইভাবে যাইনি, যেটুকু যাতায়াত করেছি সবটাই ট্রেনে, প্যাসেঞ্জার ট্রেনে। তো এই গুডসে চাপার জন্য, গুডস ট্রেনে চাপার জন্য আমি বিজয়কে বললাম, বিজয় আমি যদি তোর সঙ্গে যাই? তো চল বন্ধু আমার সঙ্গে চল, আমি তো ওইদিকেই যাব। খুব ভালো লাগলো বুঝলি। বিশ্বাস করুন রাসেল ভাই, সেদিনের সেই একটা রোমাঞ্চকর ঘটনা। আর আমি বিশেষ করে এই মালগাড়িতে চাপতে পারবো বিজয়ের সঙ্গে, খুব ভালো লাগলো। ওর সঙ্গে চলে এলাম। আসার পরে বর্ধমান স্টেশনের ক্যান্টিনে রাতে কিছু রুটি এবং তরকারি খেয়ে নিয়ে ও একটু টিফিন করলো। ওর যে রানিং গার্ডসের কোয়ার্টার, রানিং রুম, সেখানে গিয়ে দুজনে থাকার পরে ওর
খবর হলো গাড়ি এবার ও পাচ্ছে, মালগাড়িটা যাচ্ছে, পাবে যেটা, যে গাড়িটা ও ধরবে সেটা দাঁড়িয়ে আছে গুড সেটের ভিতরে। তো বর্ধমান মূল স্টেশন থেকে ওটা হাওড়া দিকে যেতে গাংপুর আর এর মাঝে যে সাইড লাইন আছে, সেই সাইড লাইনে গোডসের গাড়িটা ঢুকে আছে। ড্রাইভার চলে গেল, আমি বিজয়ের সঙ্গে আর যাচ্ছি। বিজয়ের এটা ব্যাগপত্র নিয়ে আমরা দুজনে হাঁটতে ওর হাতে একটা বড় টর্চ আছে, যেটা রেলের ব্যবহৃত হয়, 5 বড় ফোকাস টর্চ, সেটাকে নিয়ে যাচ্ছি দুজনে খুব মস্তিষ্কে গল্প করতে করতে। আমি বলছি যে এত বড় গাড়ি, তোর কম্পার্টমেন্টটা কোনখানে? বলে পিছনে তো হবেই, চল না আরো পেছনে। তো বিশ্বাস করুন, যখন 10টা থেকে 15টা বগি পার হবার পরে খুব ঘন অন্ধকার, সময়টা তখন রাত্রি 12:05। সেই সময় আমরা বর্ধমান স্টেশন থেকে পূর্ব দিকে হাওড়া দিকে যাবার পথে আমরা এগিয়ে যাচ্ছি। যখন আমরা ওর সঙ্গে আমি রাস্তা হাঁটছি, ওর গার্ডের কম্পার্টমেন্টে যাব বলে, তা আমি গল্প করতে করতে ওকে বলছি যে বিজয়, তুই যে নাইটে সমস্ত কিছু যাস বা তোর নাইট শিফটে ডিউটি পড়ে? বলছে হ্যাঁ। আর তোর জীবনে কি সেরকম কোনো অলৌকিক ঘটনা বা কোনো কিছু দেখেছিস? বলছে হ্যাঁ বন্ধু, আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা আমি দেখেছি, যেটা তুই শুনলে সত্যি একটা ভয়ের ব্যাপার হবে বা একটা মন অন্যরকম কিছু দাঁড়াবে। হ্যাঁ, তো আমি তো ভালোভাবে চল যাই, যে তোর গার্ডের কম্পার্টমেন্টে ওঠার পরে দুজনে মিলে বসে বেশ সুন্দর করে গল্প করব এবং জানবো বিষয়টা। ঠিক আছে, এই বলতে বলতে গাড়ির কম্পার্টমেন্টে চাপলাম। গাড়িটা মিনিট 5-6 পরে ছাড়লো। গোসটা ছাড়ার পরে গাড়ি বর্ধমান স্টেশন পার হয়ে টোটাল আসানসোল দিকে যাচ্ছে। তো গাড়ি যেতে যেতে খানা জংশন এবং গোলসির মাঝে একটা নির্জন জায়গায় গাড়িটা থেমে গেল। তো ও ভিতরে বসে ওর নিজের কাজটা করছে, পেন পেপার যেটুকু করার দরকার সেটুকু সারছে। আমি উৎসাহ ভরে আগ্রহের সঙ্গে কেমন লাগে বাইরে বেশ এটা আকাশটা দেখার জন্য আমি ওর গার্ডের কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে যে করিডোরের মতো জায়গাটা করা আছে, বড় চাতালের মতো, আমি সেই জায়গায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে আমার জীবনে একটা চরম জিনিস আমি সেদিন দেখতে পেলাম। রাসেল ভাই, কখনো আমি ভাবতে পারিনি যে আমার জীবনে আমি এই ঘটনা আমি কখনো আমি দেখছি কি একটা মরা মাথার মতো লাফাচ্ছে। মনে হচ্ছে যেন এখনই এটা এই গাড়িতে, এই বিজয়ের মালগাড়িতে তার দেহটা দুফাঁক হয়ে গেছে। তো মাথাটা যখন লাফাচ্ছে, তো আমি নিজেকে তখন ঠিক না রাখতে পেরে আমি ওইখান থেকে গার্ডের বিজয়ের কম্পার্টমেন্টের দিকে যেই ধাওয়া করব, ছুটে আমি তার ওই রুমটার ভিতরে ঢুকবো, ঠিক তখনই দেখতে পাচ্ছি, আমি তাকেই দেখছি মাথাটা আর নেই, কিন্তু একটা মহিলা, নিচে অংশটা কিচ্ছু নেই, শুধু একটা কাপড় দুলছে, আর সেই মাথাতে এক রাশ চুল নিয়ে শুধু কাঁদছে। কান্নার শব্দটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, কে যেন কাঁদছে। তা আমি ছুটে বিজয়ের কাছকে চলে এলাম। কি হলো রে, তুই এইভাবে ছুটে চলে এলি আমার কাছকে? আমি দেখ, কি যেন একটা আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? আমি দেখতে পেলাম যে একটা মাথা যেন লাইনটার ওপরে, রেল লাইনের ওপরে লাফাচ্ছে। তারপরে দেখতে পেলাম যে আরেকটা মেয়ে ছেলে, তার নিচে অংশে কাপড়টা শুধু দুলছে, তার পা থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এক রাশ চুল সেই মাথাটার মধ্যে, আর সে মেয়েটা কাঁদছে। বলছে আয় বস, আমার কাছে বস। বসলাম, তার বোতল থেকে জল বার করে আমাকে দিল। আমি 2 ঢোক খেলাম, কিন্তু বারবার তাকিয়ে আছি আমি সে বাইরের দৃশ্যটা দিকে, আর ভাবছি কি দেখলাম। তখন বিজয় আমাকে বলল, তুই কি দেখেছিস বল?
আমি এই জিনিস আমি নিজের চোখে দেখলাম। বলছে হ্যাঁ দেখা যায়, সত্যি দেখা যায়। যারা অপঘাতে এইভাবে বা রেলে কাটা যায় বা আত্মহত্যা করে, সেই রকম একটা কিছু। তো জানি না এর মধ্যে সত্যতা আছে কিনা। এই শতাত্মা কুয়াত্মা যেগুলো সাধারণত পৃথিবীর বুকে চালু আছে, প্রচলিত কথা, ভূত প্রেত জিন, তো তার মধ্যে কোনো মিল পাই কিনা। গাড়ি ছেড়ে দিল, আস্তে আস্তে গাড়িটা আমার গোলসে স্টেশনের কাছে এলো। আমি ওকে বললাম, বন্ধু আমাকে যে জায়গায় তুই নামাবি সেটা আমার যেন লেভেল ক্রসিং এর উপরে থাকে। তো গাড়িটা আগিয়ে গেল, ও ভ্যাকুম করে গাড়িটাকে স্লো করে দিল। আমি নামলাম, নামার পর ও টর্চটা দেখালো, বল দেখ তুই কি তোর রাস্তাটা পেয়েছিস? আমি বললাম হ্যাঁ বন্ধু, আমি আমার রাস্তা পেয়েছি, তুই তোর জায়গায় চলে যা। আমি ওইখান থেকে ঊর্ধ্বশ্বাসে ওই মিডনাইটে, রাত্রি তখন প্রায় 1:45 হবে, আমি তখন ছুটতে 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 আমি আমার বাড়ি পৌঁছে গেলাম। এবং এই ছুটতে ছুটতে গিয়ে আমাদের তখন গ্রামের রাস্তা খুব খানাখন্দে ভর্তি, তো কতবার যে আচার খেয়েছি আর ওই দৃশ্য মনে করতে করতে ঘরে এসে পৌঁছেছি। আমার জীবনে একটা চরম অনুভূতি, চরম পাওনা, চরম দৃশ্য। এই ছিল আমার জীবনের চরম একটা ঘটনা। ভালো থাকবেন রাসেল ভাই, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার জীবনের একটা ঘটনা আমি এখানে শেষ করলাম। দর্শক আমাদেরকে ডিয়ার লিসনার্স থেকে কিছু ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনাগুলো আমরা এখন দেখব। আমাদের যদি আপনি ঘটনা পাঠাতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া অবশ্যই আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, এবং আপনারা চাইলে সেখান থেকে আমাদের সরাসরি ফেসবুকে আপনারা নক করে আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন। তো চলুন আমরা এখন আজকের অতিথি থেকে একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো। চলুন দেখতে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি নতুন ভূত এফএমে। আমাদের আজকের ভূত এফএমটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আমরা আজকের এই ভূত এফএমটিতে কয়েকটি ইম্পর্টেন্ট গল্প পড়তে চাচ্ছি, যে গল্পগুলো আপনাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আমি আশা করব আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ এপিসোডটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম আমরা গল্পে যাচ্ছি। গল্পের নাম দেওয়া হয়েছে অন্ধকার রাতের অতিথি। লিখছেন রাজীব শাহ নারায়ণগঞ্জ থেকে। তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। কয়েকদিন আগে রাজীব নামের একজন আমাদের গ্রামে এসেছিল। গ্রামে তার দাদুর পুরনো একতলা বাড়ি আছে। বাড়িটার চারপাশে বিশাল বড় একটা বাগান, বড় বড় আম গাছ, পুকুর, আর পাশেই একটা পুরনো বাসঝাড়। গ্রামের মধ্যে এমন একটা কাহিনী বা এমন একটা সুন্দর আসলে জায়গা সবাই দেখতে চায় বা সবাই সেটাকে পছন্দ করে। কিন্তু আসলে রাজীব এই বাড়িতে এসেছিল, আসলে তার অনেক দিনের শখ ছিল গ্রামে আসার, সেজন্যই কিন্তু সে গ্রামে এসেছে। তো দিন পেরিয়ে যখন রাত আসলো, সেদিন রাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। সবাই ঘুমিয়ে পড়লেও রাজীব মোবাইল হাতে বারান্দায় বসেছিল। শহরের ছেলে, তাই আসলে মোবাইলে একটু ঘাটাঘাটি করতেছিল। কিন্তু হঠাৎ করে যখন কারেন্ট যাওয়ার পর সে বুঝতে পারলো যে বাজারের ভিতর থেকে কারো হাঁটার শব্দ পেল। সে ভাবছিল হয়তো চোর, কিন্তু কুকুরগুলো তখন ঘেউ ঘেউ করছিল না। মানে এরকম একটা অবস্থা যে কুকুর কোনো সংকেত দিচ্ছে না যে কেউ আসতেছে। রাজীব কৌতূহল হয়ে নিজে উঠে দাঁড়ালো। হঠাৎই দেখলো বাজারের ভিতরে একটা সাদা শাড়ি পরা লম্বা চুলওয়ালা মহিলা বের হচ্ছে। তার মুখ ঢাকা, কিন্তু হাঁটার ভঙ্গি ছিল অস্বাভাবিক। পা মাটিতে স্পর্শ করছে না, ভেসে ভেসে বেড়াচ্ছে যেন মাটির উপরে। এমন একটা দৃশ্য আসলে তাকে মানে অনেকটাই ভয়ে একটা কৌতূহলে সে পড়ে গেল, এবং রাজীব ভয়ে ঘামে একদম শরীরটা ভিজে গেল। মোবাইলের আলো ফেলে তাকালো, কিন্তু সাথে সাথেই আলো নিভে গেল। অন্ধকারে শুধু এক অজানা ফিসফিসানির শব্দ শুনতে পেল। এক রাতে একা বসে আছে কেন? এত রাতে একা বসে আছে কেন? এমন একটা শব্দ শুনে রাজীব জোরে চিৎকার করে ভোর দৌড় দিয়ে দরজা আটকে দিল রুমের। কিন্তু ভিতর ঢুকেই থমকে গেল।
ঘরের কোণায় সেই সাদা শাড়ি পরা মহিলাটা আবার সেখানে দাঁড়িয়েছিল। এমন একটা কাহিনী শুনে মানে কাহিনীর সাক্ষী হয়ে সে রীতিমতো অবাক হয়ে গেল, বুঝতে পারল না যে সে কী করবে, এবং সাথে সাথেই সে কী করলো, মানে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু ঘরের ভিতর ঢুকেই সজীব দরজা আটকালো। বুকের ভিতর ধক ধক শব্দ যেন কান পর্যন্ত পৌঁছে যাচ্ছিল, কিন্তু দরজার দিকে তাকিয়ে সে হঠাৎ জমে গেল। ঘরের কোণে একটা সাদা শাড়ি পরা সেই মহিলাটা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুলগুলো পুরো ঢাকা। রাজীব ভাপা গলায় বললেন, কি আপনি এখানে কিভাবে ঢুকলেন, আর কেনই বা আমার সঙ্গে আছেন, কি চান আমার থেকে? মহিলাটা কোনো উত্তর দিল না, ধীরে ধীরে তার মাথা তুলল। মুখ দেখা যেতেই রাজীবের বুক হিম হয়ে গেল। চোখ নেই, শুধু কালো গর্ত, আর ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত ফেটে গেছে। হঠাৎ সে হি হি করে হাসতে শুরু করলো, এবং হাসির শব্দ যেন পুরো ঘর কেঁপে উঠছিল। রাজীব দৌড়ে খাটের নিচে ঢুকে বলল, ফোন বের করে আলো জ্বালাতে চাইল, কিন্তু ফোনের স্ক্রিন ফেটে গেছে, একদম রক্তে ভিজে থাকার মতো। এমন সময় বাইরে বাজারে শোষো শব্দ শুরু হলো। জানালার ফাঁক দিয়ে রাজীব দেখল আরও অনেকগুলো সাদা শাড়ি পরা মহিলা ভেসে বেড়াচ্ছে, তারা যেন একসাথে ফিস ফিস করছে। সে আমাদের দেখে ফেলেছে, এখন তাকে ছাড়ব না। রাজীব চোখ বদ্ধ করে সে যতটুকু সূরা জানে, সে যতটুকু আসলে কোরআন শরীফের অংশ জানে, সেগুলো পড়া শুরু করে দিল। তারপরে দেখতে পেল যে হঠাৎ সব শব্দ থেমে গেছে। সে সাহস করে চোখ খুলতেই দেখল ঘর খালি, আর কেউ নেই, কিন্তু দেওয়ালে হরফে বড় করে লেখা, আগামী পূর্ণিমায় আবার আসব। এই লেখাটি পড়েই সে জ্ঞান হারিয়ে মাটির মধ্যে পড়ে গেল। তারপর কি হলো সেটা কিন্তু সে বলতে পারতেছে না, এমন একটা লেখাই কিন্তু সে লিখেছে। কিন্তু পরবর্তী সময় তাকে এরকম কোনো জিন ভূত বা কোনো কিছু তাকে আক্রমণ করেনি বা তার প্রতি কোনো ডিস্টার্ব করেনি, কারণ রাজীবের মা তার নানুর কাছ থেকে একটা সুন্দর তাবিজ করে নিয়েছিল, যেই তাবিজটা রাজীবের কোমরে বাঁধা ছিল। আর এভাবেই চলতে থাকে রাজীবের গল্প। কিন্তু সে আসলে এটা চাচ্ছিল যে যার তাকে তার প্রতি এত আগ্রহ বা যে কমেন্ট করেছে সে আসলে কে, বা কেনই বা হঠাৎ করে তার সঙ্গে এরকম একটা কাহিনী হলো। এই সব কিছু মিলে কিন্তু রাজীব নিজেকে সামাল দিতে পারতেছে না, বা নিজের সঙ্গে ভালোভাবে বুঝে উঠতে পারতেছি না সেদিন কি হয়েছিল, কেন হঠাৎ করে গাড়ির কেন সমস্যা হলো। এই সব কিছু খুঁটিনাটি ভেবে সে আসলে দেখলো যে তার এই সব কিছুই ছিল একটা স্বপ্নের ঘর। সে স্বপ্নের মধ্যে সব কিছু দেখতেছিল, বা স্বপ্নের মধ্যেই তার এরকম কিছু হচ্ছিল। তো দর্শক, আসলে তার গল্পটি ছিল এতটুকুই, সে আর কিছু লেখেনি। সে হয়তো অসমাপ্ত একটি গল্প আমাদেরকে পাঠিয়েছেন। তো আমরা কিন্তু আপনার গল্পটি শুনে অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভয়ঙ্কর একটা গল্প ছিল। কিন্তু দর্শক, আপনাদের আসলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, ভিডিওটির শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত গল্পগুলো শুনেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, কমেন্ট করেন না বা লাইক করেন না, তাদের রিকোয়েস্ট করবো যে অবশ্যই আপনারা চাইলেই কিন্তু পারেন একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে আমাদের এই চ্যানেলটিকে। তো দর্শক, আমাদের আজকের এপিসোডটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।